আমি তো ভয় পাচ্ছি, তার কারণ আমি বুঝতেই পারছি না যে আমি ভারতের নাগরিক কিনা। এত বছর যে দেশটায় থাকলাম, এত বছর যে দেশটার আমার ভোট নিল, সেই দেশটায় আমি আজ কি ফরেনার আমি জানি না। আমি জানি না আপনি জানেন কিনা, যিনি এই মুহূর্তে হাল্লাবোল দেখছেন, আমি জানি না আপনি জানেন কিনা যে আপনি এদেশের বৈধ নাগরিক কিনা, আপনার কাছে কি কি প্রমাণপত্র আছে, আপনি ভোট দিতে পারবেন কিনা, বা আপনি যে ভোট দিয়েছেন এত বছর, সেই ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে, মানে যারা যারা অবৈধ নাগরিক, কোট আনকোট আমি ইউজ করছি কথাটা, কারণ এই যা মানে আমার হাতে যে কাগজগুলো আছে এই মুহূর্তে, এখানে যা যা লেখা আছে, এটার ভিত্তিতে আমি বুঝতে পারছি না যে আমাদের দিয়ে, মানে আমরা যে সরকারটাকে ভোট দিয়ে ক্ষমতা এনেছি, সে রাজ্যে হোক, কেন্দ্রে হোক, যেখানেই হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, যাই হোক, সেই সরকারটাও কি তাহলে অবৈধ? কারণ আমাদের ভোটে যে নোটিফিকেশনটা সামনে আসছে, অন্তত বিহারের ক্ষেত্রে আমি বলবো যে 11টা পয়েন্ট সামনে আসছে, তার ভিত্তিতে তো একটা বিচার হয়েছে যে না ভাই তোমরা অবৈধ, আর হ্যাঁ ভাই তোমরা বৈধ। তো ওই যারা অবৈধ, মানে এখন হঠাৎ করে জানা গেল যারা অবৈধ, তো তারা তো এতদিন ভোট দিয়েছে, তাদের মধ্যে অনেকে ভোট দিয়েছেন, তাহলে তাদের ভোটে নির্ধারিত সরকার যদি 10% হয়ে থাকে সেটা, তাহলে সেই 10%কে বাদ দিয়ে দিতে হয়। এটা কি সম্ভব? রিভিশন করা সম্ভব? আমি জানি না। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে যারা প্যানেলিস্ট রয়েছেন তারা কিভাবে দেখছেন। তারা তো ভোট দিয়েছেন, তারা যাকে ক্ষমতায় এনেছেন বা তারা যাকে ক্ষমতায় আনেননি, দুক্ষেত্রেই আমি বলছি, তাদের ভোটটা কি আদৌ বৈধ? আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি, অরিজিৎ দাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল মুখপাত্র সম্রাট চক্রবর্তী, সম্রাট দাকে স্বাগত জানাই। কংগ্রেস মুখপাত্র কেতান জয়সওয়াল রয়েছেন, কেতানকে স্বাগত জানাবো। এবং আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, শুভাশিস দাকে স্বাগত জানাবো। আমি একটু পয়েন্টগুলো দেখিয়ে নিই, বিহারের ক্ষেত্রে কি কি বলা হয়েছে SIR এ। প্রথমে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুব দ্রুত। এই যে গালভরা একটা নামও দেওয়া হয়েছে, আমি ভারী মজা পেয়েছি। আমি জানি না, এই যে বিশেষ নিবিড় সংশোধন, তো সেই বিশেষ নিবিড় সংশোধনে বিহারের ক্ষেত্রে কি কি বলা হচ্ছে, খুব চট করে একবার একটু গ্রাফিক্যাল এই প্রেজেন্টেশনটা দেখুন। সেখানে বলা হচ্ছে পৌর সংস্থা, পঞ্চায়েতের তরফ থেকে জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া পাসপোর্ট। 3 নম্বরে চলে আসি, খুব দ্রুত আমি একটু বলার চেষ্টা করব যাতে সময় তো খুব সংক্ষিপ্ত, একটা ভাস্ট ইস্যু। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে সরকারের তরফে দেওয়া পরিচয়পত্র বা পেনশনের অর্ডার। 5 নম্বর স্থায়ী বাসস্থানের জন্য জেলা শাসক বা অনুরূপ আধিকারিকের তরফে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট। 6 নম্বর হচ্ছে বন অধিকার আইনের অধীনে বন অধিকার সার্টিফিকেট। 7 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষের তরফে দেওয়া SC ST বা OBC সার্টিফিকেট। 8 নম্বর NRC নথি, যেখানে যেখানে প্রযোজ্য, আবার ব্র্যাকেটে যেটা লেখা রয়েছে। আচ্ছা, 9 নম্বর স্থানীয় সংস্থা থেকে দেওয়া পারিবারিক নিবন্ধ, ফ্যামিলি রেজিস্টার। সরকারি অফিস থেকে দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট। 11 নম্বর 1987 সালের আগের সরকারি বা PSU পরিচয়পত্র। এটা বিহারের ক্ষেত্রে এই পয়েন্টগুলো দেওয়া হচ্ছে বা এই তথ্যগুলো চাওয়া হবে, বা হয়তো 52 লক্ষের ভোটারের নাম যেটা বাদ যাওয়ার মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে, এগুলোর উপর ভিত্তি করে। যাই হোক, তাহলে ভারতের নাগরিক বা নাগরিক নয়, সেখানে যে যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট আমি একদম শুরুতেই সম্রাট দাকে দিয়ে যেটা বলার বা বোঝার চেষ্টা করব, যে আধার কার্ড যেটা যখন চালু হলো, একেবারে গোটা দেশ জুড়ে যেটা বলা হলো, দায়িত্ব নিয়ে এই কথা বলা হচ্ছে যে আধার কার্ড আধার কার্ড আধার কার্ড করতে হবে করতে হবে করতে হবে, আধার কার্ড না হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সেই আধার কার্ড আজকে আমার আপনার পকেটে থাকলে হবে না। হবে না মানে আমরা বৈধ নই, মানে এই আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো বা রেশন কার্ড, ভোটার কার্ড, এগুলো যোগ্যতার মাপকাঠি না। আমি আপনি যোগ্য নই সম্রাট দা, আমরা ভারতের নাগরিক কিনা তার জন্য এই প্রমাণপত্র যথেষ্ট নয়। তাহলে সেই দিন ওই গালভরা নামগুলো বা সেই দিন এগুলোর ইমপ্লিমেন্টেশনের কি মানে ছিল? হ্যারাসমেন্ট? না, অবশ্যই হ্যারাসমেন্ট। দেখুন, প্রথমে আমি যে কথাটা বলছি যে আমার দল, আমি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি, আমার দল নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা উচিত। কিন্তু কোথাও যেন দেখা যাচ্ছে 2014 সালের পর থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরটা বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। একটা আইন প্রণয়ন হলো, আইনে কি বলা হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হলো।
জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক ঠিক করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ। তা কারা ঠিক করবেন কে হবেন নির্বাচন কমিশনার? ঠিক করবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা। তাহলে প্রথমেই বিরোধী দলনেতা থাকলো কি থাকলো না তার মতামতের গুরুত্ব থাকার কোনো প্রশ্ন 2:1 প্রথমেই হয়ে যাচ্ছে। এই নির্বাচন কমিশন যারা স্বশাসিত সংস্থা, তারা প্রথমেই নির্বাচিত হচ্ছেন তাদের দ্বারা যারা কেন্দ্রীয় সরকার বা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। দ্বিতীয় কথা হচ্ছে বিহার নিয়ে কথা হচ্ছে। বিহার, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিহারে SIR একটা গিনিপিকের ওপর স্যাম্পেল টেস্ট। আসল লক্ষ্য বাংলা লক্ষ্য করে বিহারের ওপর যাওয়া যাচ্ছে। আমি আরেকটু পেছন থেকে আসি। 2024 সালে কেন্দ্রীয় সরকার নতুনভাবে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এলেন। তারপর আমরা 3টে নির্বাচন দেখলাম। আমরা দেখলাম হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি। একটা অদ্ভুত অভিযোগ উঠল সারা ভারতবর্ষ জুড়ে, এবং সেই প্রথম অভিযোগটা যিনি করেছিলেন বাংলায় দাঁড়িয়ে, তিনি বাংলার জননেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগটা কি? অসংখ্য ভুয়ো ভোটার, রাতারাতি 6 মাস, ভোটের 6 মাস আগে থেকে প্রচুর ভোটারের নাম যোগ হয়ে গেল ভোটার লিস্টে। প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন জানালেন সংশোধন করা হবে। কিভাবে সংশোধন করা হবে? আধার কার্ডের মাধ্যমে সংশোধন করা হবে। ভালো কথা। এটা ছিল ওদের প্ল্যান এ। 3টে রাজ্যের ক্ষেত্রে ভুয়ো ভোটার ঢুকিয়ে প্ল্যান এ দিয়ে 3টে রাজ্যের নির্বাচন বৈতরণী পার হলো। যখন ধরা পড়ে গেল প্ল্যান বির আশ্রয় কি? এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা ওদের পাখির চোখ, মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারের ক্ষেত্রটা ধরে ফেলেছে। তাহলে এবার প্ল্যান বিতে ভোটার ঢোকানোর থেকে বিরোধী দলগুলোর ভোটার বাদ দিয়ে দেওয়ার পন্থা অবলম্বন করা শুরু হলো। আচ্ছা, আপনি বলুন, সারা ভারতবর্ষে যে প্রশ্নটা দিয়ে আপনি শুরু করেছিলেন, 131 কোটি মানুষ আধার কার্ড ব্যবহার করে, তা বৈধ নয়? তাহলে আধার কার্ড বানানো হলো বা আমাদেরকে এত গুরুত্ব দিতে বলা হলো কেন? এই প্রশ্নটা থাকবে। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করান, আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করান, আধার কার্ডের কাছে সাথে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করান, আর আজকে আধার কার্ড বৈধ নয় আমার পরিচয়পত্রের ক্ষেত্রে। দ্বিতীয় কি হলো? 91 কোটি ভারতবর্ষের মানুষ যারা ভোটার কার্ড ব্যবহার করেন, ভোটার কার্ড বৈধ নয়। 2019 সালের খুব সম্ভবত 10ই জুলাই জাতীয় নির্বাচন কমিশন সংসদে লিখিতভাবে জানিয়েছিলেন যে একজনও ভুয়ো ভোটার, একজনও বিদেশি ভোটার তারা তাদের ভোটার লিস্টে নেই। পরবর্তী ক্ষেত্রে 3জন ভুয়ো ভোটারের হদিস তারা পেয়েছিলেন, একজন তেলেঙ্গানা থেকে, একজন গুজরাট থেকে, একজন বাংলা থেকে। 2019 অবধি তাহলে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন কোনো বিদেশি নাগরিক ভারতীয়দের ভোটার লিস্টে নেই। 2019 সালের 10ই জুলাই। এবার আপনি দেখুন, রেশন কার্ড, 80 কোটি মানুষ ভারতবর্ষে রেশন কার্ড ব্যবহার করেন। কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছেন বিভিন্ন রাজ্যে, সেই জব কার্ড 14 কোটি মানুষ ব্যবহার করেন। তাহলে সেক্ষেত্রে সব ক্ষেত্রে দাঁড়িয়ে তারা বৈধতা হারাচ্ছে কেন? এই প্রশ্নটা এখানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি জানি সেরকম কোনো সুস্পষ্ট ইঙ্গিত দিতে পেরেছেন কিনা নির্বাচন কমিশন। আমি চলে আসি সুপ্রিম কোর্টের বিচারে। সুপ্রিম কোর্টের যেখানে শুনানি হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে উক্তি করা হয়ে গিয়েছিল, বিচারপতি নিজে বলছেন যা যা জিনিস চাইছেন তা হয়তো আমার কাছেও নেই। আপনারা আধার কার্ডকে মান্যতা দিন, আপনারা ভোটার কার্ডকে মান্যতা দিন, কোনোটাই মান্যতা দেওয়া হচ্ছে না। উদ্দেশ্য কি? অদ্ভুতভাবে একটা তত্ত্ব, আমি পরে আসবো, রোহিঙ্গা বাংলাদেশে এই তত্ত্বের মধ্যে দিয়ে এনে আমি আসবো একটু পরে। তার আগে একটু সুভাষিস দার কাছে যাই। সুভাষিস দা, কেন SIR এর প্রয়োজনীয়তা হঠাৎ এই সময়, কি মনে হচ্ছে? দেখুন, যে কোনো বিষয় সম্বন্ধে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল থাকাটাই ডেমোক্রেসি বিউটি। তার মানে এটা নয় একমাত্র রাজনৈতিক অ্যাঙ্গেলটাকে বিচার করে আমাদের এগোতে হবে। আর বিজেপি ইজ নট দি ফার্স্ট গভর্নমেন্ট যে এই ধরনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে। এর আগেও এই প্রক্রিয়াগুলোকে সমর্থন জানাবার ইচ্ছা দেখানো হয়েছে, ইমপ্লিমেন্টেশন ফেজে সে অর্থে আসেনি বলে আমরা আজকে সেই যুক্তিটা খাড়া করতে পারিনি। কিন্তু আমি এই কথাটা হলফ করে লিখে বলতে পারি যে আজকের ডেটে যদি বিজেপি সরকারের নাও থাকে, যে গভর্নমেন্টে আসবে উইদিন কামিং 10 to 15 ইয়ার্স এটা করতে হবে।
ভারতবর্ষের নেসেসিটির জন্য করতে হবে। আচ্ছা। কিছু জিনিস আছে যেটা পলিটিক্যাল নেসেসিটি, কিছু জিনিস আছে যেটা রাষ্ট্রীয় নেসেসিটি। এটা কিন্তু রাষ্ট্রীয় নেসেসিটি, যদিও এটার ইমপ্লিমেন্টেশনে বহু ভুল আছে এবং আমি পার্টিকুলারলি সেই ইমপ্লিমেন্টেশন ফেজের বহু জিনিসের সাথে একমত নাও হতে পারি, কিন্তু এটা রিকোয়ারমেন্ট সম্বন্ধে আমাদের দ্বিমত থাকলে চলবে না। কেন চলবে না আমি বলছি। আজকের ডেটে দাঁড়িয়ে যেগুলোকে আমরা ভোট ব্যাংক হিসাবে দেখি, সেই ভোট ব্যাংকগুলো কিন্তু ডাইলিউটেড কনসেপ্টে চলে গেছে। কেন ডাইলিউটেড কনসেপ্টে চলে গেছে? আজকে বাংলার মধ্যে যে ধরনের ইনক্লুশনের পসিবিলিটি রয়েছে, পাঞ্জাবের মধ্যে যে ধরনের ইনক্লুশনের পসিবিলিটি রয়েছে, সেটা মাঝখানে থাকা কোনো স্টেট, সেই স্টেটে কিন্তু উত্তরপ্রদেশে ইনক্লুশনের পসিবিলিটি কম। তার মানে যে ইনক্লুশনটা ঘটছে সেটাকে আমাদের গুরুত্ব দিতে আমরা বাধ্য। এবার সেই জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্যে কোন কোন ডকুমেন্টগুলোকে আমাদের সাপোর্টিং ফেজে নিতে হবে, কোন কোন ডকুমেন্টগুলোকে আমাদের বুঝে সামনে আনতে হবে, আর কোন ডকুমেন্টগুলোকে আমাদের রেকগনাইজ করতে হবে, সেটার জন্যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাকে আমাদের মুছে ফেলাটা প্রয়োজনীয়। তার কারণ যখনই একটা সরকার দাঁড়িয়ে রাজনৈতিকভাবে ভাবনা চিন্তা করবে, অবভিয়াসলি সে এইভাবেই চিন্তা করবে যাতে তাদের ভোট ব্যাংক বা কাস্টিং বেনিফিটেড হয়, কিন্তু সেটা রাষ্ট্রের হিতে কোনোদিন হতে পারে না, সেটা রাষ্ট্রের কোনো রকম পরিকাঠামোতে লাগতে পারে না। কিন্তু এটা নেসেসিটিটাকে আমরা অবজ্ঞা করতে পারি না। দ্বিতীয় জিনিস, যত ইনক্লুশন বাড়বে তত ইনক্লিনেশন অফ এ পার্টিকুলার ভোট ব্যাংক বাড়বে। যত পার্টিকুলার ভোট ব্যাংকের ইনক্লিনেশন বাড়বে, ইভেন আমি যদি খুব ভুল না করে থাকি, এখানে বসে থাকা রাজনৈতিক বহু পার্টিরও এরকম ইতিহাস দেখা গেছে যে আমাদের দেশের মানুষও নয়, তারাই ভোটে দাঁড়িয়ে গেছে, তারা শুধু ভোটে দাঁড়ায়নি, তারা পদও পেয়েছে। এবং এখানে আমি ধরেই নিচ্ছি তর্কের খাতিরে সেটা ভুল, ইচ্ছাকৃত নয়, কিন্তু সেই ভুলটা তারা করলো কি করে করছে? কারণ তার কাছে এমন কিছু ডকুমেন্ট এসে দাঁড়াচ্ছে যে সে তার সিটিজেনশিপটা পেতে খুব ইজিলি পেয়ে যাচ্ছে। সিটিজেনশিপ মানে কিন্তু একটা লোকের কাছে যদি সিটিজেনশিপ ভ্যালিডিটি থাকে, সেটা মানে কিন্তু শুধু ভোট দেওয়া বা ভোট দেওয়ার যোগ্যতা নয়, তার থেকে অনেক বেশি ইন্টেন্সিটি আছে এই ব্যাপারটার মধ্যে, বুঝতে হবে। আজকে আমার কাছে যদি ভ্যালিড একটা কার্ড থাকে, ভ্যালিড একটা সিটিজেনশিপ প্রুফ থাকে, আমি বহু গভর্নমেন্ট দপ্তরে সেটা দেখিয়ে ঢুকতে পারি। আমি বহু গভর্নমেন্ট দপ্তর শুধু না, আমি বহু মানুষের কাছে অ্যাক্সেস পেতে পারি। হয়তো এটা খুব ক্ষুদ্র আকারে দেখা দিচ্ছে যে আরে এটা কি আছে, তো একটা অফিসে ঢুকছে, এটা তার সিটিজেনশিপ আছে যাচ্ছে। নো, ভোট ব্যাংকটাকে শুধু ভোট ব্যাংক হিসেবে দেখলে চলবে না, দে আর দ্য সিটিজেন্স। যখন একটা মানুষ একটা সিটিজেন হয়, তার যে সেই অ্যাক্সেস হয়, সেটাকে সে কিভাবে ব্যবহার করবে, সেটা তার ইন্ডিভিজুয়াল মাইন্ডসেট। হতেও তো পারে সে সেখানে গিয়ে কালকে ডেটে একটা ব্যাগ রাখলো, এটাও তো হতে পারে যে সে কালকে সেইখানে ঢুকে এমন কিছু একটা ঘটনা ঘটালো, যে ঘটনা কোনোদিন এটা ভেবে দেখেছে কেউ? আমি একটা খুব হাইপোথেটিক্যাল কথা বলছি, যদিও এটা হয়তো সামনে আসবে আগামী দিনে। একটা কোনো দূতাবাসে যদি কোনো এমন লোক ঢোকে, যেই লোকটার কাছে সিটিজেনশিপ প্রুফ আছে, সে তো ঢুকতে পারে। সে যদি ঢুকে কোনো এমন ধরনের ঘটনা ঘটায়, তারপরে তার ব্যাকট্রেস করে দেখা যায় তার সিটিজেনশিপটা ইজ নট ভ্যালিড, তখন কিন্তু দায়িত্বটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার এতে বিভক্ত হবে না, গোটা দেশের ইমেজটা গোটা পৃথিবীর কাছে খারাপ হবে। সুতরাং রাজনীতিকরণ নিশ্চয়ই থাকবে, এটা একটা ডেমোক্রেসি, সবাই সবার রাইট আছে বলার, সবাই সবার অ্যাঙ্গেল আছে বলার, কিন্তু এটা বুঝতে হবে বৃহত্তর ছবির জন্য পাওয়ারে যে থাকুক, তাকে এই ধরনের ফিল্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে ভারতবর্ষকে নিয়ে যেতেই হবে। তার জন্য এটাও হতে পারে যে আগামী দিনে যারা পাওয়ারে আছে তারা পাওয়ারচ্যুত হলো, এটাও হতে পারে বহু লোক তার রাজনৈতিক পপুলারিটি হারালো, এটাও হতে পারে তাদের নিজেদের ভোট ব্যাংকের বহু মানুষকে তাদেরকে বিতাড়িত করতে হলো। কিন্তু সেটা ভারতের ক্ষেত্রে হয়তো খুব দুঃখজনক একটা শব্দ আমাকে ব্যবহার করতে হতে পারে, কোল্যাটারাল ড্যামেজ। কিন্তু সেই কোল্যাটারাল ড্যামেজ হওয়া সত্ত্বেও বৃহত্তর আমাকে রাষ্ট্রকে বাঁচাতে গেলে আমাকে অ্যাম্পিউট করতে হবে। আমার যদি গোটা বডির ইনফেকশন বাঁচাতে গেলে আমাকে একটা হাত বাদ দিতে হয়, হয়তো রাষ্ট্রের সাথে সেটা আমাকে করতে হতে পারে। তাহলে সুভাষিস দা, যদি এখানে ন্যাশনাল সিকিউরিটি ফ্যাক্টর হয়, আপনি দূতাবাসে ব্যাগ রেখে আসার কথা বলছেন, আমি বলছি গোটা দূতাবাসটাই তো জাল। উত্তরপ্রদেশে যেটা দেখলাম আমরা, যদি ন্যাশনাল সিকিউরিটি ফ্যাক্টর হয়, তাহলে অনেকগুলো জায়গায় অনেক রকম নজরদারি প্রয়োজন। বিরতিতে যাওয়ার আগে গাজিয়াবাদের ভুয়ো দূতাবাসের কথা বলছিলাম, হর্ষবর্ধন জৈন যে ব্যক্তিকে ইতিমধ্যে এই ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে। যাই হোক, এটা একটা হয়তো হতে পারে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু জ্যোতি মালহোত্রা, হর্ষবর্ধন জৈন, পেহেলগাঁওয়ের পরে যদি আমি বলবো যে এর আগেও যখন আমরা দেখেছি যে বাংলা বা বাঙালি অস্মিতা নিয়ে কথা হয়েছে, অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বাংলা বললেই তাদেরকে বাংলাদেশি হিসেবে ডিটেইন করা হচ্ছে ইত্যাদি। তো যদি পেহেলগাঁও কাণ্ডের পরে এই সন্দেহভাজন তাদের লিস্ট বার করা, তাদেরকে ডিটেইন করা, তাদেরকে ন্যাশনাল সিকিউরিটিকে মাথায় রেখে তাদের মানে এই প্রসেসগুলো করা যদি হয়ে থাকে, তাহলে
গোটা দেশ সরকারের পাশে থাকবে, কিন্তু তার একটা প্রসেস আছে। আমি যেটা সুভাষিস দা বলছেন আমি একদম একমত। প্রসেস, অরিজিৎ দা, এই প্রসেসটার সঙ্গে মানুষ একাত্ম হবে কি করে? হঠাৎ করে, যেটা সম্রাটদা একটা খুব দামি কথা এখানে শুরুতেই বলছেন, যে বাংলাকে লক্ষ্য করে বিহারকে দিয়ে বিহারের কথা বলা হচ্ছে, মানে এখানে লক্ষ্য বাংলা। অনুপ্রবেশ যদি ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে এই অনুপ্রবেশের দায় শুধু রাজ্যের, এটা তো হতে পারে না দাদা। দেখুন, বিহারে এসআইআর চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ একমাত্র অঙ্গরাজ্য নয়, কিন্তু বাংলা ছাড়া, অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া, ওনারা বাংলা 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 বলেন, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের পলিটিক্যাল নেতৃত্ব কিন্তু এই ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা বা এটার প্রসেস নিয়ে সমস্যা সেভাবে সোচ্চার নয়। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা নেত্রীরা শুধু সোচ্চার তাই নয়, তারা আরও বেশি উদ্যোগী। একটা ছোট্ট আপনাকে এখানে একটা তথ্য একটু দিয়ে রাখি, আমি জানি আপনি জানেন, তাও আমি বলছি যে আজকে যখন অধিবেশন চলছে, সেই অধিবেশনে কিন্তু প্রত্যেকটি ইন্ডিয়া জোটের যারা দল রয়েছে, মানে যারা জোটের মেম্বার রয়েছে, তারা এই ইস্যুতে সরব হয়েছে। রাহুল গান্ধী থেকে শুরু করে অনেকেই কিন্তু সরব হয়েছে। যাক, ভেরি গুড। আমি অন্তত আপনার মাধ্যমে পশ্চিমবঙ্গ জানতে পারলো জোটটা এক্সিস্ট করে, আমি অভিনন্দন জানাই সেই জোটকে। যাই হোক, যে বিষয়ে ছিলাম, বরঞ্চ তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত রাজ্যগুলো যেগুলো বিজেপি শাসিত নয়, তারা পূর্ণ উদ্যমে লেগে পড়েছে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে। এবং শুধু তামিলনাড়ুতে হায়েস্ট এক সপ্তাহে 445 জন, তাদের মধ্যে যাদের উপর সন্দেহভাজন হিসাবে চিহ্নিত হয়েছিল, তাদের মধ্যে 365 জন অবৈধ অনুপ্রবেশকারী আইডেন্টিফাইড এবং তাদের ডিপোর্ট হয়েছে। সাথে এটাও ঘটেছে যে 7 জন ভারতীয় নাগরিক তারা ডিপোর্টেড হয়েছিলেন, ভুলবশত ভারত সরকার আবার তাদেরকে ফিরিয়েও নিয়েছে। সেটা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ভারত সরকার তার নৈতিক জায়গা থেকে দায় স্বীকার করে তাদেরকে আবার ফেরতও নিয়েছে, নেওয়াটাই স্বাভাবিক। আমার দেশের কোনো মানুষ বিদেশে ডিপোর্টেড হবে, ভুলবশত তাকে ফিরিয়ে নেওয়া হবে না, সেটা তো হতে পারে না। আমি শুধু একটাই কথা বলবো, যে ওই একটা গোয়েবেলস গৈরিকের বহু পুরনো নীতি আছে যে মিথ্যেটাকে যদি সকাল থেকে রাত অবধি 100 বার বলা যায়, তো 100 জনের মধ্যে অন্তত 25 জন মানুষ মনে করবে যে মিথ্যেটা হয়তো সত্যি হলেও হতে পারে। তো এখানে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিটাই এটা, সামনে বিধানসভা ভোট, কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে এই অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ, এতে যদি ভারতবর্ষের কোনো দল সবচেয়ে বেশি ভীত, সবচেয়ে বেশি সন্ত্রস্ত এবং সবচেয়ে বেশি অসুস্থ বোধ করছে, সেটা তৃণমূল কংগ্রেস। এটা নিয়ে কোনো অন্যথা নেই, কারণ তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় যে সভা বলে তারা দাবি করেন, 21শে জুলাই সভা, সেই সভায় ওনাদের নেত্রী একজন মুখ্যমন্ত্রীও বটে, যিনি, তার সমাজ নিয়ে কোনো বার্তা নেই, রাজ্য নিয়ে কোনো বার্তা নেই, প্রশাসন নিয়ে কোনো বার্তা নেই, পুরোটাই বিজেপি, অনুপ্রবেশকারী, বাঙালি, এতে বিজেপি বেশি হাইলাইটেড হয়েছে। কিন্তু এখন যে কথাটা আপনি বললেন যে প্রসেস, ঠিকই তো, একটা প্রসেস থাকা উচিত। এটা প্রথম নয় যে ভারতবর্ষে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রথমবার হলো, এটা অষ্টাদশতম। এর আগে 17 বার হয়েছে, শেষ 2003 সালে হয়েছিল। ইলেকশন কমিশন 4 রকমের রিভিশন করতে পারে, একটা সামারি, একটা ইন্টেন্সিভ, একটা পার্শিয়াল সামারি, পার্শিয়াল ইন্টেন্সিভ, আর একটা স্পেশাল ইন্টেন্সিভ। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজনীয়তাটা এলো কেন, সেটা একটা ছোট্ট পরিসংখ্যান দিলে, যেটা এর আগে আমরা বলতে পারছিলাম না যতক্ষণ এই পরিসংখ্যানটা আসছিল। কেন প্রয়োজন ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু এই পরিসংখ্যানটা যতক্ষণ না আসছিল আমরা বলতে পারছিলাম না। আপনি শুরুতেই বললেন যে 52 লক্ষ বললেন, আমি আপনাকে একটু রেকটিফাই করে দিই, 52 লক্ষ নয়, 56 লক্ষ। 56 লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রস্তাবনা চলছে। এই 56 লক্ষ কারা? এই 56 লক্ষের যদি ব্রেকআপটা আমরা দেখি, 20 লক্ষ হচ্ছে তাদের মধ্যে যারা ইতিমধ্যে বিহারের ভোটার মারা গেছেন, তারা জীবিত নেই। 28 লক্ষ হচ্ছে যারা পার্মানেন্টলি, যেখানে তার যে বুথে ভোটার কার্ড ছিল সেখান থেকে পার্মানেন্ট অন্য রেসিডেন্সে শিফট করে গেছেন। 7 লক্ষ আছে যাদের ডুপ্লিকেট বা মাল্টিপল ভোটার আইডেন্টিটি ইলেকটোরাল এনরোলমেন্ট আছে, রেজিস্ট্রেশন আছে, অর্থাৎ তাদের দেখা গেল দমদমেও আছে, মানে বিহারের উদাহরণ দিয়ে বলছে, হয়তো দেখা গেল কাটিহারেও আছে, আবার দেখা গেল পূর্ণিয়াতেও আছে। আর 1 লক্ষ হচ্ছে ভোটার নট ট্রেসেবল,
যাদেরকে ট্রেসই করা যাচ্ছে না যে এনারা আদৌ আছেন, তো তারা আছেন কোথায়? না তার পরিবারের কারোর খবর আছে, না তার বংশ লতিকার কোনো তালিকা রয়েছে, না তারা থাকেন, বা না তার পরিচিত কেউ রয়েছে যে যিনি বলে দেবেন হ্যাঁ আমি ওনাকে চিনি। তাদের খোঁজই পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে 56 লক্ষের পরিসংখ্যান, 20, 28, 7, 1 লক্ষ। তাহলে এই যে দেখুন সকাল থেকে রাত অব্দি তৃণমূলের নেতারা বিভিন্ন চ্যানেলে গিয়ে আর মঞ্চে গিয়ে 56 লোকের নাম্বার যাচ্ছে, 56 লক্ষ লোকের নাম্বার যাচ্ছে। আসলে কি একজন সল্টলেকের প্রথিতযশা সঙ্গীত শিল্পী বিগত ভোটের পর পশ্চিমবঙ্গে বলেছিলেন যে আর আধ ঘন্টা আগে যদি আমি ভোটটা দিতে যেতাম তাহলে আমার 6 বছর আগে মৃত বাবার সাথে আমার দেখা হয়ে যেত, কারণ আমার বাবার ভোটটা দেখলাম গিয়ে পড়ে গেছে। অর্থাৎ সযত্নে এই মৃত ভোটার তালিকা, শিফটেড ভোটার তালিকা, যাদের খুঁজে পাওয়া যায় না অর্থাৎ ফলস ভোটার তালিকা, এগুলো সযত্নে আগলে রাখা 2026-এর নির্বাচন পর্যন্ত, এবং দলীয় ক্যাডারদের মাধ্যমে টুকটাক টুকটাক করে ফলস ভোটগুলোকে বুথে বুথে ফেলে দেওয়া, এইটা যদি বাধা পড়ে যায় এতেই তৃণমূল কংগ্রেস সন্ত্রস্ত হয়ে উঠেছে। এখন রিভিশনের পদ্ধতিটা নিয়ে অনেক অনেক রকম কিছু চলছে, যে প্রসেসটা কি খুব আচ্ছা। আমি আপনাকে একটা কথা বলি, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর অ্যাকচুয়ালি মিডিয়া নজর যেহেতু বিহারে এসআইআর চলছে তার দিকে রয়েছে। বিহারের কোনো ব্যক্তি একজনকেও আজ পর্যন্ত মিডিয়ার দেখাতে পেরেছে যিনি বলছেন যে আমার এইটা রয়েছে, এই পরিচয়পত্রটা রয়েছে, তা সত্ত্বেও আমার নামটা বাদ দেওয়া হচ্ছে? তার তো কোনো সম্ভাবনাই নেই। একজনকেও আজ পর্যন্ত দেখাতে পারেননি। কেন? তার কারণ হচ্ছে এই জাতীয় সম্ভাবনা তৈরি হওয়ার কোনো জায়গাই নেই। কেন জায়গা নেই? খুব স্পষ্ট করে এবং খুব ছোট্ট করে যদি বিষয়টা বলি, যে 2003-এ এর আগের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। 2003-এর ইলেকটোরাল রোলে বিহারের যে সমস্ত ভোটারের নাম আছে তাদেরকে কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না, এবং এই ধরনের ভোটার বিহারের ভোটারের 85%-এরও বেশি। তাহলে আপনি অরিজিৎদা বলছেন, আমি এই পয়েন্টটা জাস্ট শেষ করে নিই, আমি আপনার কাছে থাকবো। আমি বলছি তাহলে আপনি বলছেন এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বা রাহুল গান্ধীরা যে কথা বলছেন সেইটা মানে পুরো ব্যাখ্যাটা নয়। আমি বলছি না সেই ব্যাখ্যাটা পুরো ব্যাখ্যা নয়, আমি বলছি না, এটা ব্যাখ্যা আইন দিচ্ছেন বলছে, এটা পদ্ধতি বলছে। আমি আপনাকে ছোট আমি স্পেসিফিক্যালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কেন আধার কার্ড ভোটার কার্ড বৈধ নয়। আধার কার্ডের বিষয়টা আসছে। আধার কার্ড একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমিও মানি। আধার কার্ড ভারতবর্ষের মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এটা নিয়ে কেন্দ্র সরকারের অনেক চিন্তা ভাবনা, প্রজেক্ট প্রপোজাল অনেক কিছু রয়েছে এবং ছিল। ইউইডাই হাত ধরে এই প্রজেক্টটা অলরেডি ইন মোশন। আমি এটার ব্যাপারে আসছি, জাস্ট দুটো ছোট্ট কথা বলে আমি আপনার এই টপিকে যাব। 2003-এর ইলেকটোরাল রোডে যে 85% বা তার বেশি সংখ্যক ভোটারের নাম আছে তাদের কাছে কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না। 2003-এর ইলেকটোরাল রোলে নাম নেই, বাবা মায়ের নাম আছে, তাতেও কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না। বাই ডিফল্ট বিএলওকে গিয়ে দেখিয়ে দেওয়া এই যে আমার বাবার নাম বা মায়ের নাম আছে, ব্যাস ওইটুকুনি, আর কিছু না। সমস্যাটা কোন জায়গায়? প্রবলেমটা বুঝতে হবে। আর এই প্রবলেমটাকে বাঁচিয়ে রাখতেই তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে। প্রবলেমটা হচ্ছে 2003-এর ইলেকটোরাল রোলে যে ভোটারের নাম নেই, তার বাবা মায়েরও নাম নেই, তাকে তার কোনো একটা পরিচয়পত্র যে তালিকাটা আপনি বললেন তার থেকে দিতে হবে। কেন? এর পিছনে যুক্তিটা কি? এটা ইলেকশন কমিশনের যুক্তি, এটা কোনো দলীয় যুক্তি নয়। সিম্পল লজিক হচ্ছে 2003-এ যে লোকটির ইলেকটোরাল রোলে নাম নেই, আজকে 2025, তার মানে আজ থেকে ন্যূনতম 22 বছর আগে। তাহলে যে লোকটি আজকের দিনে দাঁড়িয়ে 40-এর এজ গ্রুপে, সেই সময় তার বয়স সে 24, 25, 26 যাই হোক না কেন, তিনি 18 থেকে 24, আমরা জানি, আমরা আমাদের এখানে ভারতবর্ষে 18-র বয়স হতে না হতে আমরা ইলেকশন এপিক কার্ডের জন্য দৌড় মারি। তাহলে যে লোকটি 18 থেকে 28 অব্দি অপেক্ষা করে বসেছিল, নামটা তুললো না, কেন তুললো না? তার বাবা মায়ের নামও কেন ইলেকটোরাল রোলে নেই? এখান থেকেই এইটা একটা বড় ধোঁয়াশার জায়গা, যে তাহলে স্বাভাবিকভাবে ধরুন আপনাকেই যদি জিজ্ঞাসা করে আপনার ইলেকটোরাল রোলে নাম কবে উঠেছিল, আমার ধারণা আপনি নির্দ্বিধায় বলবেন 18 বছর হয়েছে আর উঠে গেছে, খুব বেশি দেরি হয়নি। আমার পাশে তৃণমূলের মুখপাত্র বসে আছে, আমি জানি তারও দেরি হয়নি। কোনো সুস্থ স্বাভাবিক নাগরিক যে এখানেই ভারতবর্ষের বাসিন্দা, দীর্ঘদিন এখানে, মানে দীর্ঘদিন বলতে পুরুষানুক্রমে ভারতবর্ষে আছেন, তাদের কারোর প্রবলেম হওয়ার কথা নয়। প্রবলেম হয় কাদের? যারা হঠাৎ করে কোনোভাবে অনুপ্রবেশ করে বা সীমান্ত পেরিয়ে বা যে কোনোভাবে হোক হঠাৎ করে ঢুকে পড়েছে, এখন চেষ্টা করছে যে করে হোক ভোটার তালিকায় নাম তুলতে। প্রবলেমটা তাদেরই হবে। এবং এখানে একটা জিনিস দেখুন, আপনি যে লিস্টগুলো পরপর পড়ে গেলেন, সবচেয়ে ভাইটাল দুটো ডকুমেন্ট, আমি জানি না দর্শকরা খেয়াল করেছে কিনা, আমি আরও একবার বলে দিই।
নাম্বার ওয়ান যে 11টা রয়েছে, আপনি 11টাই পড়েছেন, তার মধ্যে আমি দুটোকে শুধু আইডেন্টিফাই করছি। নাম্বার ওয়ান 9 নম্বরে রয়েছে ফ্যামিলি রেজিস্টার ইস্যুড বাই লোকাল বডি। অর্থাৎ এখানে লোকাল বডিকে পশ্চিমবঙ্গে হলেই যে তৃণমূল কংগ্রেস যে এত সন্ত্রস্ত, কাউন্সিলররা, পঞ্চায়েত প্রধানরা, উপপ্রধানরা, বিহারেও সেরকম যারা রয়েছেন, লোকাল বডির যিনি জনপ্রতিনিধি তিনি যদি সার্টিফাই করে দেন যে হ্যাঁ এনার এই বংশ তালিকা, এদেরকে আমি চিনি, এরা এখানে থাকে, হয়ে গেল, কোনো সমস্যা নেই। এইটুকু পাওয়া তো খুব, যার আমি ধরে নিচ্ছি 10 পাস সার্টিফিকেট নেই, না, 12 পাস তাহলে সার্টিফিকেট এটা নেই, নিয়ে কোনো কোনো কনফিউশন document থাকার নেই। কথা নয়। আমি তার সম্রাটদার কাছে এইটুকু আসবো এক থাকবেই মিনিট। অন্তত। হ্যাঁ, যেটা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে এত হইহট্টগোলের কোনো কারণ নেই তো। তাহলে যদি অরিজিৎদা যা বলছেন সেটাই এক্ষেত্রে হয়ে থাকে, তাহলে কেতনরা এত মানে এই হট্টগোল করলে কেন ভাই? না, সরকারটা তো আমরা 11-12 বছর ধরে দেখছি এই সরকার বলে আর করার মধ্যে, বা যেটা বলে মানে যদি এই সরকার বলে দেয় যে এটা আপনার কোনো ক্ষতি নেই, একেবারে অ্যালার্ট হয়ে যেতে হবে যে এটা আমার বিশাল ক্ষতি আছে। কারণ এই সরকারই তো চাষিদেরকে বোঝাচ্ছিল যে 3টে যে কালা আইন আনা হয়েছে এটা আপনাদের বিরাট লাভ হবে, কিন্তু পরে এই সরকারই বললো আমাদের ভুল হয়েছে, চাপে পড়ে এটা উইথড্র করলো। ঠিক একই মারফত বলছি, দেখুন এই সরকার এতদিন আমরা কি দেখলাম, লিঙ্ক করতে হবে, ওই আধার কার্ডকে প্যান কার্ডের সাথে লিঙ্ক করতে হবে, এই কার্ড ওই সাথে লিঙ্ক করতে হবে, এতগুলো লিঙ্ক করার পর আমরা কি দেখলাম যে আর আমাদেরই কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না। মানে আমাদেরকে এবার লিঙ্ক সরকারকে ধরে দিতে হবে বংশ পরম্পরায় বা মানে বংশক্রম ধরে যে এই লিঙ্ক আমাদের রয়েছে। মানে বলুন তো কোনো সেন্স হয় এটার যে একটা সরকার যেটা নয় নির্বাচিত হচ্ছে আমরা আমাদের ভোটে, নির্বাচিত হয়েছে তারা বলছে যে এই যে নির্বাচক মণ্ডলী আছে সেটা ঠিক নয়, সেটা অবৈধ। এবার সেটা যদি অবৈধ হয়, আপনি যে কথাটা বলছিলেন, তাহলে সরকারটা বৈধ থাকতে পারে কি করে? এবার এখানে একটা কোয়েশ্চেন ছিল, সিরিয়াস কোয়েশ্চেন ছিল, যেটা আমাদের এলওপি রাহুল গান্ধীজি তুলেছিলেন আফটার দি মহারাষ্ট্র ইলেকশন। মহারাষ্ট্র ইলেকশন যেটা আমরা দেখেছি যে লোকসভায় আর বিধানসভায় কয়েক মাসের ব্যবধানে ওখানে প্রায় 41 লক্ষ, আর এই 41 লক্ষটা কিন্তু ভেরিফাইড, মানে ওই যে এখন যেটা 40 লক্ষকে 50 লক্ষ বলে দিচ্ছে, সূত্র মারফত ফ্লোট করে দিচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা এজ নেওয়ার জন্য, তা নয়, কিন্তু এটা এভিডেন্সে রয়েছে যে 41 লক্ষ ভোট বেড়ে গেছিলো। তার জন্য যখন আমরা প্রশ্ন করি তার সেটার কোনো একটা উত্তর পাওয়া যায়নি, সেখানে কারেকশন না করে এটা হঠাৎ করে চলে গেলো বিহার, অ্যান্ড বিহারে 2-3 মাসের মধ্যে ভোট রয়েছে। এবার আপনি বলুন তো এই সরকারের কাছে বা ওই রাজ্য সরকারের কাছে কেমন মেশিনারি রয়েছে, এমন কি সিস্টেম রয়েছে যে 2 মাসের মধ্যে এত বড় একটা রাজ্য, আর যেই রাজ্যের একটা বড় অংশ দেশের বা বিদেশে বিভিন্ন প্রান্ত পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে বা অন্যান্য স্টেটে যারা কাজ করে, সেরকম একটা স্টেটের এই 2 মাসের মধ্যে কি আদৌ সম্ভব? না। কিন্তু এই সরকার কোনো রকম কিছু মানে না। তো আমরা দেখেছি যে নোটে 50 টাকার হোক, 100 টাকার হোক, 500 টাকা লেখা থাকে যে আই গ্যারেন্টি দ্য বিয়ার টু পে দিস সাম অফ দিস অ্যামাউন্ট। ওই নোট হঠাৎ করে একদিন নোটবন্দি করে দিল, মনে হলো যে আমরা ভোটবন্দি করবো। মানে দেখুন জোর জবরদস্তি। নোটবন্দির কোনো সুফল দেখতে পাচ্ছেন না কোথায়? আপনি বলুন, যদি নোটবন্দি করার সুফল থাকতো, নোটবন্দির ফলে যে 2000 টাকা নোট সরকার এনেছিল সেটাকেই তো আবার উইথড্র করে নিল। তো এই সরকারের কোনো সেন্স নেই, কোনো কিছু নেই। যখন যেটা ভাবে যে এটা আমার করলে আমার ইলেকট্রাল আমার কোথাও একটা মনে হচ্ছে কি যে বলছি আমি সুভাষিসদার কাছে বেটার এটার উত্তরটা আমি একটু নেওয়ার চেষ্টা করবো। যে সুভাষিসদা আমার মনে হয় যে আপনি যেটা বলছিলেন, আমি আসবো কেতন, মানে তোমার এই পয়েন্টটা ধরে আমি একটু সুভাষিসদার কাছে খুব ছোট করে একটা বিষয় জানতে চাইবো যে সরকারের যা যা সদিচ্ছা, মানে আমি সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, ন্যাশনাল সিকিউরিটি হোক, ডিমনিটাইজেশনের সময় এরকম কথা বলা হয়েছিল যে টেররিস্টদের প্যাচে ফেলার একটা কথা। তো যাই হোক, এটাও যদি ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে হয়ে থাকে, তো সরকার ভাবছে যেটা আর করতে গিয়ে যে যে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে, যে বিরোধিতার মধ্যে পড়তে হচ্ছে, সেটা ঘেটে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, মানে সরকারও কি কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কি ঠিক করছি, মানে এরকম নয় কি? না, ব্যাপারটা হচ্ছে কি, একটা মানে সাধারণ চেতনাবোধ সবার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে যে উই হ্যাভ টু স্যাটিসফাই এভরিবডি টু গেট দ্য বেস্ট রেজাল্ট। হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে না এরকম কিছু হতে পারে না। আমাদের এখানে যতই আপনি ছোট হোক, বড় হোক, মেজো হোক, যেরকমই অ্যাডমিনিস্ট্রেটর হন না কেন, আমাদের এখানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে, তো ব্যাপারটা হচ্ছে আপনি সবাইকে সব কিছুর মধ্যে দিয়ে পুরো 100% স্যাটিসফাই করে দেবেন, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ার বলতে পারে না। কিন্তু for some reason, may it be voters politics, may it be party guideline, may it be whatsoever, বিজেপি যে গভর্নমেন্টটা চালায় সেই গভর্নমেন্টের মধ্যে প্রচুর পজিটিভিটি আছে, অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর পজিটিভিটির উইন্ডো আছে আপনার পলিসি মেকিংয়ে, আমি মানছি, কিন্তু তার সাথে এই জায়গাটাও আছে
যে কোথাও গিয়ে সব কটা জানলা দিয়েই সুন্দর হাওয়া ঢুকবে, একদম হাওয়া মারাত্মক রকম খেলবে, এটা যেমন চাইছে, কিন্তু সব কটা জানলা খুলে হু করে হাওয়া ঢুকলে তো ঝড়ও হয়ে ঘরের জিনিসপত্র পড়ে যাবে, সেই জিনিসটার যে মাইন্ডসেটটা সেটাকেও আটকাতে পারছে না। তখন বলছে ঝড় হচ্ছে কেন, তার কারণ হচ্ছে আমাদের যেই আসবাবপত্রগুলো আছে তার পায়াগুলো শক্ত নয়। কারণ কেন শক্ত নয়? কারণ নেহরু ঠিকঠাক ফার্নিচার বানায়নি। আর নেহরু কেন ঠিকঠাক ফার্নিচার বানাতে পারেনি? কারণ তখন বিদেশি শাসন ছিল, তখন উনি তাড়াহুড়োর মধ্যে ফার্নিচারগুলো বানিয়েছিলেন। এবার পয়েন্টটা হচ্ছে জানলা খোলাটাই নেসেসারি নাকি জানলা খুলে সব কটা জানলা একসাথে খোলাটা নেসেসারি, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। সেই জিনিসটায় গিয়ে আমার কোথাও মনে হচ্ছে, কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সবারটা সবসময় সব বিষয় সম্বন্ধে শুনে সব ডিসিশন একসাথে নিয়ে পুরো গোটা জামা কাপড়গুলো একসাথে ধুলে সব কটা জামা কাপড় একসাথে সাদা হয়ে যাবে না। সুতরাং একটা একটা করে ধুন, একটা একটা করে একটা পলিসি বানান, সেই পলিসিটা ইমপ্লিমেন্ট করার একটা স্ট্রাকচার নিয়ে একটা টাইমলাইন নিয়ে এগোলে ঝামেলা হবেই। ডেমোক্রেসির বিউটি যেমন আছে, ডেমোক্রেসির অনেক আগলি সাইডও আছে। একদম। আর আমি কেতনের কাছে আসার আগে ডেমোক্রেসির আরেকটা বিউটি নিয়ে কথা বলবো, যেটা সুভাষিস দা বলছেন। এই মুহূর্তে একটা অন্য খবরে নজর রাখতে হচ্ছে আমাদের, এক্সক্লুসিভ সিএনএর বুমে প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের। কি বলছেন? 15ই আগস্ট ডেডলাইন বেঁধে দিচ্ছেন তিনি তার দলকে, দল সমস্যার সমাধান না করলে 15ই আগস্টের পর সিদ্ধান্ত নেবেন। নতুন কোনো দল করছেন কি হুমায়ুন কবির? দেখুন কি বলছেন। বিস্ফোরক মন্তব্য জেনে বুঝে করি না, বা কোনো দলকে অস্বস্তি ফেলার জন্য আমি কোনো বক্তব্য রাখি না। কিন্তু আমার ন্যূনতম জেলায় রাজনীতির যে পরিসর, সেই পরিসরে রাজনীতি করতে গিয়ে পদে পদে অসম্মানিত হই। আমার যেখানে বিধানসভা ক্ষেত্র, সেটা অন্যান্য বিধায়কদের ক্ষেত্রে তাদের কথা মতো সেই বিধানসভায় কর্মকাণ্ড চলে, উন্নয়ন চলে, পঞ্চায়েতের টিকিট বন্টন হয়। অথচ আমার ক্ষেত্রে জেলার নেতৃত্বদের মদতে সেখানে ব্লক সভাপতিদের অতি বেশি গুরুত্ব পাই। স্বাভাবিকভাবেই আমাকে আমার মানুষের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের মর্যাদা রক্ষার ক্ষেত্রে আমাকে সব কথা বলতে হয়, আমি বলি। হুমায়ুন কবিরকে যারা ভোট দিয়েছিলেন তারা কি বৈধ জানি না। যাই হোক, কেতন যেটা বলছিলে ভাই শেষ করে দাও। আমি যেটা বলছিলাম যে মানে এটা কমপ্লিটলি ননসেন্স, কোনো সেন্স হয় না। যদি করতেই হতো আপনাকে ইন্টেন্সিভ রিভিশন, তাহলে আপনি মহারাষ্ট্রে করতেন না, করে উত্তর দিতেন দেশের মানুষকে যে একটা লোকসভা ভোট আর বিধানসভা ভোটের ব্যবধানে 41 লাখ ভোটার কী করে বেড়ে যেতে পারে, এখন মানে কি এমন হলো সেটার কোনো অ্যান্সার দিতে পারেনি। কিন্তু বিহারে চলে গেছে, কারণ সেখানে ইলেকশন আছে। ইলেকশনের আগে একটা এক ধরনের মানে কেওস তৈরি করে কী লাভ? ডেমোক্রেসিতে যে আস্থা হচ্ছে না সরকারের ওপর, প্রশাসনের ওপর, সেই আস্থাটার ওপর দিয়ে কিন্তু ডেমোক্রেসিটা চলে। আর এই সরকারের প্রতিনিয়ত এমন যে কার্যকলাপ, তার মধ্যে দিয়ে কিন্তু জনগণ আর সরকারের মধ্যে যে রিলেশনটা, জনগণের যে সরকারের উপর যে বিশ্বাসটা, সেটা কিন্তু বারবার কিন্তু অ্যাটাকেট হচ্ছে। এই যে প্রসেস নিয়ে বলছিলেন না সুভাষিতা, শুধু প্রসেস না, এখানে ইন্টেনশনটা হচ্ছে বিরাট বড় একটা কোয়েশ্চেনেবল ইন্টেনশন। কারণ তাদের ইন্টেনশন হচ্ছে একমাত্র মানে ডিসঅ্যাসোসিয়েট করে দিয়ে কোনো রকম ভোটে ফায়দা তোলা, মানে জোর জবরদস্তি, এ কাইন্ড অফ মানে হিটলারের মতো যে একটা ব্যাপার, যে আমি আপনারা ভোট দেবেন না, কোনো জায়গায় আমি আমার ভোট বাড়িয়ে নেব, কোনো জায়গায় আমি আমার ভোট যারা দেবে না তাদেরকে বাদ দিয়ে দেবো। এই সবটার সূত্রপাত হচ্ছে ইলেকশন কমিশনারের যে নিয়োগের প্রসেস। কারণ সেখানে নিরপেক্ষ এতদিন ব্যবস্থা ছিল, মানুষের আস্থা ছিল। ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট আস্থা, কিন্তু সেই আস্থাটা আজকে সেরকম নেই। আজকে লোকে বলে দিতেই পারছে, যেরকম সিবিআই আছে, যেরকম ইডি আছে, সেরকম ইলেকশন কমিশন আছে। এটা এতদিন এই ঘটনাটা হওয়ার আগে পর্যন্ত কিন্তু মানুষ বলতে পারতো না, যতই বিরোধী হোক, কিন্তু আজকে এটা বলে দিতে পারছে। অভিযোগ উঠছে, যেটা অরিজিৎ দা আপনিও হয়তো 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন, যে ইলেকশন কমিশনে তো বিজেপির লোক ভরে আছে, মানে ওনার ইঙ্গিত খুব স্পষ্ট ছিল। যাই হোক, আমি একটা বিষয় এখানে জানার চেষ্টা করবো, যেটা কেতন বলছে যে ইলেকশন আসার সঙ্গে সঙ্গে ঘটনা ঘটছে কেন। আবার বলবো, ন্যাশনাল সিকিউরিটি যদি মাথায় থাকে, সেটা নিয়ে যদি কথা হয়, সারা বছর এটা নিয়ে আলোচনা হওয়ার কথা, সারা বছর এই প্রসেসে থাকার কথা। কেন ইলেকশনের আগে? খুব দ্রুত সম্রাটদার কাছে যাবো এবং উত্তর নেওয়ার চেষ্টা করবো। সম্রাটদা, সারা বছর কেন এই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে ভাবা হয়? বলছি সারা বছর, তার আগে কিছু অরিজিৎদার প্রশ্নের কিছু উত্তর দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, অরিজিৎদার যে তথ্যগুলো দিলেন, আমি জানি না, আজকে সারাদিন ধরে আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা যেটা জেনেছি,
সংসদে বাদল অধিবেশনে উত্তাল হয়ে উঠেছে এবং বিহার বিধানসভা ক্ষেত্রে উত্তাল হয়ে গেছে। আমি জানি না নির্বাচন কমিশন এরকম কোনো তথ্য দিয়েছেন কিনা, আর তার যদি না দিয়ে থাকেন, আমরা কেউ যদি না জেনে থাকি, সাংবাদিকরা যদি না জেনে থাকেন, তাহলে সম্পূর্ণ একটা হোয়াটসঅ্যাপ বিধানসভা উত্তাল হয়ে গেছে আপনি বলছেন। বিহারের যারা আমি শেষ করে আমি একটা কথা বলি, তারা সবচেয়ে বেশি বিএলএ দিয়েছে। একটা কথা বলি, সবচেয়ে বেশি বিএলএ দিয়েছে। আমাকে একটু আরজেডি টোটাল বিএলএ শোনার দিয়েছে ধৈর্য, 47,000, বিজেপির পরে হাইয়েস্ট। কোনো বিএলএ অভিযোগ করছে না যে আমাকে আমি আসবো আপনার কাছে, একটু শুনে নি দাদা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা প্রখ্যাত সাংবাদিক অজিত আঞ্জুমের একটা ভিডিও ভাইরাল হয়েছে। কি দেখা যাচ্ছে? বিএলএদের কাছে গিয়ে প্রান্তিক মানুষরা টাকা দিয়ে নাম তোলার চেষ্টা করছেন। আমি জানি না অরিজিৎ দেখেছেন কিনা। আমি চলে আসি কালীগঞ্জ বিধানসভার ক্ষেত্রে। 6,000 ভোটারের নাম বাদ গেছিল। 6,000 ভোটারের নাম বাদ গেছিল, কোনো এসআইআর করতে হয়নি, কিন্তু তাতেও 3% ভোট বিজেপির কমেছে। আমি একটা কথা বলি, এক্ষুনি হয়তো রোহিঙ্গার কথা বলবে। 3 বছর আগে আমরা শুনেছিলাম যে 20 লক্ষ রোহিঙ্গা আছে, আজকে শুনছি 1,20,00,000 বিরোধী দলনেতা বলছেন, তথ্য দিচ্ছেন বাংলার মানুষকে। তা আমি মেনে নিলাম, ডারউইন এসে প্রমাণ করবেন 20 লক্ষ রোহিঙ্গা, সেখানে শিশু থেকে, পুরুষ থেকে, মহিলা থেকে, সেটা 1,20,00,000 হলো কোথা থেকে? এই 1,20,00,000 রোহিঙ্গা কোথায় কোথায় ঢুকছেন? যেসব রাজ্যগুলোতে বিজেপির জেতার সম্ভাবনা কম, সেখানে তারা 3 বছরের মধ্যে গাড়ি বাড়ি, সেখানকার ভাষা রপ্ত করে ফেলছে। রপ্ত করে ফেলার পর তার মধ্যে তারা 3-4 বার ভোটও দিয়ে ফেলছে। এবার ভোট দেওয়ার পরে তাদেরকে চিহ্নিত করার জন্য ইলেকশন কমিশন বেরিয়ে পড়েছে ট্রেসাস মেশিন নিয়ে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যে এই রোহিঙ্গাদের যাদের কথা বলছেন, সেটা বাদ দিয়ে আপনারা আর সেকেন্ড তথ্য জানবেন বাংলাদেশি। আমি একটা তথ্য দিই, এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যা কত? 2025 সালে অনুযায়ী 17,56,00,000। 2015 সালে কত ছিল? 15,93,00,000। জনসংখ্যার অনুপাত হার কত? 2025-এ 2.11, 2015-এ ছিল 2.23। অনুপাত হার কমেছে, কিন্তু জনসংখ্যা বেড়েছে। তা বাংলাদেশের জনসংখ্যা যদি এই থাকতে পারে, যদিও ভারতবর্ষে জনগণনা হয়নি, বাংলাদেশের জনগণনা 2022 সালে হয়েছে, কোভিডের পরে। কোভিড বাংলাদেশে হয়েছিল। ভারতবর্ষে জনগণনা না করে ভুয়ো ভোটার ধরার নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, সবাইকে কেন প্রমাণ দিতে হবে তার নাগরিকত্বের? এই প্রশ্ন তো থেকে যাচ্ছে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ আজকে প্রশ্ন করছে, কেন কাগজ দেখাবো, কেন পূর্বপুরুষদের কাগজ দেখাবো? 1935 সালে জার্মানিতে পূর্বপুরুষদের কাগজ দেখতে চেয়েছিল। আজকে ভারতবর্ষ সেই পথে যাচ্ছে। বাংলায় কথা বললে বাংলার মানুষের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। ভোটাধিকার, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে প্রতিটা নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করা। সেক্ষেত্রে 56 লক্ষ, 58 লক্ষ একটা রাজ্যে। কেন জানেন? বিজেপির মুখপাত্র নিজেও জানেন, তাদের আভ্যন্তরীণ রিপোর্টে রয়েছে এই মুহূর্তে নির্বাচন হলে তারা 40টা বেশি, 45টা বেশি আসন পাবে না। শেষ 13টা নির্বাচনে, 1 বছরে 13টা উপনির্বাচনে বিজেপি একটা আসনও পায়নি, তাদের জেতা আসনগুলো পায়নি। তারা বাংলাকে ভয় পাচ্ছে, তারা বাংলার মানুষকে ভয় পাচ্ছে। আবার বলছি, বিহারকে ট্রেলার দেখে পিকচার বাংলায় দেখাতে যাচ্ছে। বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে পরাহত করবে। এবং আবার বলছি, ঘুরপথে একটা সিএএ করার চেষ্টা। ছোট্ট এক লাইনার দিয়ে শেষ করছি। সিএএটা কি? নাগরিকত্ব দেওয়ার আইন। অরিজিৎ বাবুরা নিশ্চয়ই ভাববে নাগরিকত্ব দেওয়ার আইন, বিজেপি কতদিন ক্ষমতায় আছে তো জানা নেই, এই মুহূর্তে সিএএতে নাগরিকত্বটা নিয়ে নিই। কেউ অরিজিৎ বাবুর মতো বাংলার মানুষ ভাবতে পারে নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ। নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ নয়। নাগরিকত্ব নিতে গেলে সবার আগে আপনাকে বলতে হবে, আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। সেই সময় থেকে আপনি আর নাগরিক থাকলেন না। আমি পরিষ্কার ভালোভাবে বলি, এই বিজেপি শুধু মুসলমানদের শত্রু নয়। অরিজিৎ বাবুরা, ওদের দল বিজেপি হিন্দুদেরও শত্রু। ওরা একবারও বলছে না যারা হিন্দু নাগরিক তাদের ভোটার লিস্টে নাম থাকবে, বারবার শুধু মুসলমানদের থাকবে না। অনুপাত অনুযায়ী নাম বাদ যাবে। হিন্দুদের অনুপাত বেশি, হিন্দুদের নাম বেশি বাদ যাবে। হিন্দুরা সতর্ক হবেন, মুসলমানরা সতর্ক হবেন, ভারতবর্ষের নাগরিকরা সতর্ক হবেন। এই বিজেপি দেশের শত্রু। এই বিজেপি ভারতবর্ষকে নতুন করে বিভ্রান্তকর জায়গায় ভারতবর্ষের নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া। অরিজিৎদার কাছে আসি। অরিজিৎদা, আধার কার্ড, আমি আসবো, এক মিনিট একটু অরিজিৎদার কাছে আসি। অরিজিৎদা, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ভোটার কার্ড সব বাতিল হয়ে যাচ্ছে, বৈধ নয় একটা। তাহলে যদি শুধু বার্থ সার্টিফিকেটের উপর দাঁড়িয়ে থাকতে হয়, সেটাও তো জাল করা যায়।
না একবারও যে তথ্যগুলো আপনি বললেন এগুলো যে বাতিল হচ্ছে সেটা একটাও কোথাও দেখাতে পারবেন যে এগুলো বাতিল হচ্ছে, এই ভুল বার্তাগুলো না, বাতিল হচ্ছে আমি বলছি সমাজে না। কি হচ্ছে বারে আমি বারে বাতিল হচ্ছে পশ্চিমবঙ্গের বলছি না নেতারা দাদা। বলছে তো, আমি এবং বলছি- সেটা আমি মানুষের কাছে বলছি চলে এগুলোর যাচ্ছে। গ্রহণযোগ্যতা আমি শুধু থাকছে একটাই কি? কথা বলবো অনুপ্রবেশকারীর বিষয়ে, আমি চাইবো উনি মমতা ব্যানার্জির কথা দিয়ে শেষ হয়েছে, মমতা ব্যানার্জির এই বক্তব্যটাকেই শুধু এটাই আমাদের বক্তব্য, আর কিচ্ছু না। কি বলছেন উনি? বাংলা অনুপ্রবেশকারীর মরুদ্যান হয়ে গেছে। ভোটার লিস্টে এক একজনের দুটো করে ভোটার রয়েছে, এখানেও ভোটার রয়েছে, বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে। কে বলছেন? মমতা ব্যানার্জি বলছেন। অর্থাৎ পাশে বসে তৃণমূলের মুখপাত্র এতক্ষণ ধরে অনেক কিছু বললেন, এই চলে যাচ্ছে সেই চলে যাচ্ছে। ওনার নেত্রী মমতা ব্যানার্জি, যিনি সকাল থেকে বিকেল তার স্ট্যান্ড চেঞ্জ করে ডগমগ করেন, আজকে 21শে জুলাইতে দাঁড়িয়ে বলছেন অনুপ্রবেশকারী কেন চিহ্নিত হচ্ছে। এই মমতা ব্যানার্জি 2005-এ দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের মরুদ্যান, কোট আন কোট, বলছে 2টো করে ভোটার কার্ড পশ্চিমবঙ্গেও আছে, বাংলাদেশেও আছে। এই মমতা ব্যানার্জি 2005-এ সংসদে দাঁড়িয়ে স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় দিকে ইলেকট্রাল ছিঁড়ে উড়িয়ে দিয়ে ওনার মুখের উপর ছিঁড়ে দিয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ভোট হতে দেবো না যতক্ষণ না পর্যন্ত অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হয়। ওনার বলা তখনই পশ্চিমবঙ্গে নাকি 70 লক্ষের কাছে অনুপ্রবেশকারী। আমার বক্তব্য হচ্ছে 15 বছর তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গকে শাসন করছে, 15 জনকে ধরতে পারলো না কেন? 15 জনকে ধরতে পারলো না কেন? অনেকক্ষণ হয়েছে তো, আপনি অনেকক্ষণ বলেছেন। আরে আপনার নেত্রীকে আপনি ডিসপিউট করছেন। না কে মিথ্যে কথা বলছে? আপনি না আপনার নেত্রী। আপনার অঞ্চলে একজন রোহিঙ্গা দেখেছেন? আপনারা চোখে দেখতে পারেন না। আজকে সরি আপনি রোহিঙ্গা- আচ্ছা, একে একে শুনি, please। সময় খুব শেষ, সংক্ষিপ্ত এখন শেষ করতে অনুষ্ঠান, প্লিজ। ধৈর্য রাখুন। প্লিজ দাদা, একে প্লিজ। ভাষার কথা বলছেন, উনি খুব ভালো মতো সংক্ষেপে। জানেন, আমি জানি তৃণমূলের মুখপাত্র অত্যন্ত শিক্ষিত লোক এবং খুব ইন্টেলিজেন্ট। উনি খুব ভালো মতো জানেন পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে, এই ম্যামথ পপুলেশনের সবচেয়ে বড় অংশটা মায়ানমারের যে অংশে থাকে সেটা একদম বাংলাদেশ লাগোয়া, কক্সবাজার লাগোয়া, এবং যে হিউজ ইনফ্লাক্স ওখান থেকে হয়েছিল তারা কক্সবাজার এবং ছোট মোল্লাখালীর বিভিন্ন দ্বীপে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে তারা এখানে ইনফিলট্রেট করেছে। কিভাবে ইনফিলট্রেট করেছে? একদম সাজানো গোছানো লোকাল সীমান্তবর্তী তৃণমূল কংগ্রেস নেতা প্যাকেট শুভরঞ্জন সিংহ ব্যারাকপুরের এইভাবে লিস্ট টাঙিয়ে দিয়েছে। 15,000 ফেলো আধার কার্ড নাও, 10,000 ফেলো ভোটার কার্ড নাও, 5,000 ফেলো জন্ম শংসাপত্র নাও, একদম সাজিয়ে দিয়েছে। একদম সময় সংক্ষিপ্ত। আমি হেতানের কাছে আসবো। হেতান, এটা কি রেমেডি? এটা না প্লিজ, আমি অরিজিৎ একদম সময় নেই দাদা। মনমোহন সিং করে ওনার সোনিয়া গান্ধী সরকার চালিয়ে যেত, এমনকি মনমোহন সিং এলে উনি উঠে দাঁড়াবার মতো সৌজন্য দেখাতেন না। একদম খুব সংক্ষেপে রেমেডি জায়গাটায় আসে। আপনি দরবান ছিলেন? না প্লিজ দরবান ছিলেন? আকচাকচি করে লাভ নেই দাদা, একদম সময় শেষ। দরবান ছিলেন না মোদিজি দরবান ছিলেন? আরেকদিন হবে। মোদিজি কি ওই দপ্তরে চা বিক্রি করতো? না, মোদিজি কি ওই দপ্তরে চা বিক্রি করতেন? উনি দেখেছেন? কারো কথা শুনে না, মোদিজি কি ওই দপ্তরে চা অরিজিৎ দাদা হ্যাঁ, ফালতু একদম সংক্ষেপে 30 সেকেন্ড ভাই। আমি বলছি রেমেডি কি তাহলে? এইগুলো তো যাই হবে সেটাই তো জাল করা যেতে পারে, যাই হবে সেটা তো জাল হতে পারে। না আজকের দিনে যখন আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি, যখন আমরা স্মার্ট সিটির কথা বলি, যদিও স্মার্ট সিটি আবার সেই ফালতু কথা মাঝখানে বলবেন, আবার দেখা হবে, বলতে দেবো না আমি। আর মাঝখানে মানে অরিজিৎ আপনি কি ভাবছেন সুভাষিস দাকে বলতে দেবো না? আমি সময় দিচ্ছেন না তো। হ্যাঁ না প্লিজ কেতান, একদম 30 সেকেন্ড ভাই। না, তো ম্যাটার ইজ আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়া আমরা থাকছি। আপনি ভোটার রোলটাকে যদি আপনি ডিজিটাইজ করেন, সেখান থেকে তো স্ক্যান করা যাবে যে একটা নাম ক জায়গায় ডুপ্লিকেট রয়েছে, ফটো অফ দি স্ক্যান করা যাবে। সেই প্রসেসগুলোতে না গিয়ে কি করে হলো উনি বুঝে পাচ্ছেন না। এই দেখুন কি 2 মিনিটের মধ্যে বুঝে গেলেন, 2 মিনিটের মধ্যে বুঝে গেলেন। না মাল্টিপল এন্ট্রি থাকলে আচ্ছা, সেটা অবশ্যই চলবে। সুভাষিস দা না প্লিজ কেতান প্লিজ সুভাষিস দাকে দিয়ে শেষ করবো। একদম 30 সেকেন্ড দিতে পারবো, প্লিজ। আমি একটা ছোট কথা বলছি। কোনো পলিটিক্যাল এতে কোনো পলিটিক্যাল লাইনেই যাচ্ছি না। ঠিক আছে আপনাদের অরিজিৎ দা একদম সময় শেষ দাদা, প্লিজ সুভাষিস দা কেতান আমি একটা জাস্ট ছোট্ট কথা বলছি। একটা ছোট্ট কথা বলছি। এক সেকেন্ড অরিজিৎ দা প্লিজ একটা ছোট্ট কথা বলছি। অরিজিৎ দা না প্লিজ, আমি আর সময় দিতে পারলাম না। আমাকে ধন্যবাদ দিতে হচ্ছে প্রত্যেককে সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের ধন্যবাদ। শেষ করবো, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।